হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, এই ভিডিওটা একটু সিরিয়াস আর্জেন্ট টাইপের ভিডিও করছি। করাটা আমার অনেক আগেই উচিত ছিল, কিন্তু আমি করিনি কারণ একটা কাজে ব্যস্ত ছিলাম, শুনছিলাম, দেখছিলাম, কিন্তু টাইম পাইনি। তার জন্যই আমার ভিডিওটা লেটে আসবে। কিছু করার নেই ভাই, মানে শর্টসও করেছিলাম কিন্তু আমি ছাড়তে পারিনি কোনোটাই। নেটওয়ার্ক প্রবলেম ছিল, ওয়াইফাইয়ের গন্ডগোল ছিল, এইসব কারণ ছিল। যাই হোক, তোমাদের বলে তো লাভ নেই, কিন্তু আমি আসলে ভিডিওর মধ্যে চলে আসি এবং ভিডিওটা করাটা প্রয়োজন, তাই করছি। আচ্ছা দেখো, এই যে টিনাকে নিয়েই বলবো, ডাইরেক্ট চলে আসি টিনার সম্বন্ধে। গতকাল যে ভিডিওটা তোমরা দেখলে টিনার, সেই ভিডিওটাকে নিয়েই বলবো। শুরু তো করেছিলাম খুব শান্তভাবে, আমিও দেখছিলাম, তোমাদের মতোই দেখছিলাম, কিন্তু তারপরেই কীরকম যেন তোমার ওয়েদার চেঞ্জ হওয়ার মতো থিমটা চেঞ্জ হয়ে যাচ্ছিলো। ভাবছিলাম কী হচ্ছে, হওয়ার কি আছে, প্রবলেম কি কিছু হলো, টেন্সড হচ্ছিলাম। কিন্তু তারপর ধীরে ধীরে যখন পুরো ভিডিওটা দেখলাম, বোঝা তো সবই গেছে, এখন তো সবই ক্লিয়ার, তোমরা সবই জেনে গেছো, সবই এখন জলের মতো পরিষ্কার। কিন্তু যেটা পরিষ্কার নয় সেটা হচ্ছে কি পদক্ষেপ নেওয়া হলো। হ্যাঁ, কী পদক্ষেপ নেওয়া হলো সেটাও আমরা একটা জায়গায় শুনতে পেয়েছি, কিন্তু আমরা টিনার মুখে জানতে বা শুনতে পেলে বেশি আর কি মনে শান্তি পাবো, এটা হলো আসল কথা। যাই হোক, চলে আসি ভিডিওর মধ্যে যখন সকালটা শুরু হলো, ছাদ থেকে টিনা এবং টিনার বৌদি জামা কাপড় মেলছে নর্মাল ওয়েতে। মানে ওরা সকালেও হয়তো ঠিক ছিল না যে বাড়ি চলে আসবে, তার জন্যই ছাদে জামা কাপড় মেলছিল। আচ্ছা, বিশাল ছাদ, ফ্ল্যাট যত বড় হবে, ফ্ল্যাটের ছাদ তত বড় হবে, আর ওদের যেহেতু একদম টপ ফ্লোর, কাজেই ছাদে উঠতে কোনো অসুবিধা নেই। যাই হোক, এইবার যখন নিচে চলে এলো, ব্রেকফাস্ট খেলো, খাওয়ার পরই হঠাৎ কিচেনে টিনা দাঁড়িয়ে বলতে শুরু করলো এখনই তাদের বাড়ি চলে যেতে হবে, অর্থাৎ বাপের বাড়ি মার কাছে চলে যেতে হবে, কারণ কিছু একটা প্রবলেম হয়েছে যেটার উত্থাপন ওরা ওই মুহূর্তে করতে পারছে না, এবং তার জন্য লাঞ্চেরও কোনো ব্যবস্থা করছে না, রান্নাবান্না করবে না। তাতে কি মনে হলো, সঙ্গে সঙ্গেই ওরা বেরিয়ে পড়ছে, কিছু তো একটা প্রবলেম। এই যেটা বললো, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল প্যালপিটেশন। এই মুহূর্তে আমার মনে হচ্ছিল, আমার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই অন্যদেরও মনে হয়েছে কি হলো, কি প্রবলেম হলো। কারণ আমরা কদিন ধরেই জানছিলাম নানান রকম থ্রেট, ধমকি, এই সমস্ত টিনাকে ভিডিওর মাধ্যমে দেওয়া হচ্ছিল। যেমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীভাবে ফ্ল্যাটের ব্যাপার নিয়ে প্রতিদিন কন্ট্রোভার্সি করছিল, টিনার বাড়ির মালিককে ফোন করছিল, টিনাকে উত্তপ্ত করছিল, প্রতিবেশীদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, এক্সেট্রা এক্সেট্রা। মানে যেন তেন প্রকারে বাড়ির মালিককেও ধমকি চমকি দেওয়া হয়েছে, যাতে কিনা টিনাকে ওই ফ্ল্যাটটা না দেওয়া হয়। তারপরেও যখন বাড়ির মালিক ব্যাপারটা টেক ডাউন করে নিয়েছেন এবং উনি ওনার জায়গায় সঠিক থেকেছেন, তারপরে যখন টিনাকে ওইখানে থাকতে দেখেছে, তখন কিন্তু মোটামুটি সবারই মাথা খারাপ যে এত করলাম তারপরেও কেন কিছু করা গেল না। মানে কেন যে জিনিসটা চাইলাম, অর্থাৎ তাকে ওখানে থাকতে দেবো না, টিকতে দেবো না, কিন্তু সে সেখানে বহাল তবিয়াতে থেকে যাচ্ছে, বহাল তবিয়াতে ফ্ল্যাটে সাজাচ্ছে, ফ্ল্যাটে থেকে যাচ্ছে, এবং তার আত্মীয় স্বজন সবাই যাতায়াত করছে, পুজো আর্চা হয়ে গেছে এবং সবার সঙ্গে মিলেমিশে রয়েছে। এটা কিন্তু গাত্রদহনের একটা কারণ হয়ে উঠছিল। এবং এর সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখছিলাম, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে ব্যাপারটা যদি সীমাবদ্ধ থাকতো তো একরকম ছিল। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা মেইন পার্ট দেখতে পেলাম, তার হাজব্যান্ডের দিক থেকেও, ডিভোর্স না হওয়া হাজব্যান্ডের দিক থেকেও কিন্তু একটা মানে ধমকানি আসছিল যে এবার আমি চললাম ফ্ল্যাটে, এবার গিয়ে আমি ফ্ল্যাটে যাব। আচ্ছা, একটা জিনিস তোমরা বোঝো, 11 মাস পর হাজব্যান্ড, প্রথমে 1 মাসের মধ্যেও তার যাওয়ার কথা মনে হলো না, টেলিফোনেই সীমাবদ্ধ রইল। একবার বোধহয় কল করেছিল, আমরা একটা টিনার ভিডিওতেও জানতে পেরেছিলাম। তারপরে আর কল করেনি, যা হয়েছে ভিডিও থ্রু কথা হয়েছে, অথবা তোমার কোর্টে গিয়ে যদি উকিল মাধ্যম কিছু কথাবার্তা হয়ে থাকে। এছাড়া এদের মধ্যে ডাইরেক্ট কোনো কথাবার্তা কোনো সময় হয়নি। হ্যাঁ, মাল রিকভারির দিন হয়েছিল, সেটা আমরা দেখেছি অন ক্যামেরা, ঠিক আছে, তাও সেটা উত্তপ্ত কথাবার্তা হয়েছিল, কোনো মিউচুয়ালি কোনো ঠান্ডা কথাবার্তা হয়নি। কিন্তু তারপরে এতগুলো দিন কেটে গেছে, তুমি ক্রমাগত কাদা ছুঁড়ে যাচ্ছ তোমার স্ত্রীর দিকে, সেইখানে তুমি এত বছর পর যখন সন্তানকে নিয়ে টানা হেঁচড়া চলছে, সেই মুহূর্তে তুমি বলছো আমি যাব ফ্ল্যাটে যাব। একবারও সে বলেনি কিন্তু তার শ্বশুরবাড়িতে যাবে, মানে সোকল শ্বশুরবাড়ি যেটা, সেখানে যাব। সে বলছে ফ্ল্যাটে যাব, মানে ফ্ল্যাটে যাব, মানে সে মিন করতে চাইছে যে ফ্ল্যাটে যখন আছে টিনা একা রয়েছে, সেখানে গিয়ে হই হট্টগোল চেঁচামেচি ঝামেলা করতে সুবিধা হবে, এবং সেখানে যেসব প্রতিবেশীরা রয়েছে তারা নতুন প্রতিবেশী, কাজেই তাদের ব্যাপারটা বুঝতে শুনতে অসুবিধা হবে। কাজেই এই জায়গাটাই হচ্ছে একদম সঠিক জায়গা, যেখানে গিয়ে আমি টিনাকে বিরক্ত করতে পারবো, মানে উত্তক্ত করতে পারবো এবং ভয় দেখাতে পারবো। এটা কিন্তু কখনোই বলেনি যে ওর বাপের, যখন টিনা বাপের বাড়িতে থাকতো তখন কিন্তু একবারও আমরা শুনিনি টিনার বাপের বাড়িতে যাব, সেখানে গিয়ে কথা বলবো বা সেখানে গিয়ে দেখা করবো, এরকম কোনো প্রসঙ্গ কোনো সময় আসেইনি। ঠিক আছে, শুধু ফ্ল্যাটের বেলায় এসে গেল। কেন? কারণ ফ্ল্যাটটা একটা নতুন জায়গা, সেখানে সারাউন্ডিংসে ওর আত্মীয় স্বজন রিলেটিভরা কম থাকে, কাজে এই জায়গায় ভয় দেখাতে সুবিধা হবে। ঠিক আছে, এই একটা জিনিস ও ভেবে নিয়েছিল।
কাজে এইগুলো আমরাও দেখছিলাম, টিনাও দেখছিল, সবাই দেখছিলাম, কিন্তু তার মধ্যেখানে আমরা এটুকু জানতাম যে ও কখনোই একা আসতে পারবে না। একা আসতে গেলে একটা প্রশাসনের ভয় থাকে। এবার আমি যখন 11 মাস 12 মাস আমার স্ত্রীর মানে কাছ থেকে দূরে থাকি, স্ত্রীর ক্ষেত্রেও সেটা স্বামীর থেকে দূরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি শ্বশুরবাড়িতে, দুজনেরই তো শ্বশুরবাড়ি, যদি আসতে বা যেতে চাই, সেক্ষেত্রে আমার হয় তার পারমিশন লাগবে অথবা পুলিশ প্রশাসনের সাহায্য নিতে হবে। সোজা কথা, আমি কিন্তু মনে করলাম চলে যেতে পারবো না, তাহলে কিন্তু আইনের আওতায় চলে আসবো, এটা সবাই জানে। কিন্তু এখানে ভয়ের ব্যাপারটা কী ছিল? এখানে ভয়ের ব্যাপার ছিল এইসব লোকজন, অর্থাৎ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সোকল্ড হাজবেন্ড, এদের মাঝখানে ঢুকে পড়েছিল একটা কোনো তৃতীয় ব্যক্তি, অর্থাৎ নতুন করে কোনো একজন সমাজসেবীর নাম করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ঢুকে পড়ে তার কিছু গায়ের জোর দেখাচ্ছে, এখানে পাওয়ার দেখাচ্ছে যে হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, অমুক কারেঙ্গা, ঠিক আছে? কিন্তু সেটা কথা না। কথাটা হচ্ছে উনি ইদানিং অনলাইনে বসে বসে ওনার পক্ষের লোকেদেরও প্লাস তোমার ওনার বিপক্ষের লোকেদেরও ওনার পাওয়ারটা উনি খুব ভালো করে বোঝাচ্ছিলেন। হ্যাঁ, এবং তো কিছুদিন আগেই তোমরা দেখেছো ওনার দল থেকে, মানে ওনার টিম মেম্বার থেকে একজন অলরেডি, একজন কেন বেশ কয়েকজন বেরিয়ে গেছেন, তার মধ্যে একজন হচ্ছেন বেশ পাওয়ারফুল অফিসার। কাজে উনি ওনার কিছু কাজ বলবো কাজ সামলে, অর্থাৎ ভেতরে ঢুকে ওনার ভেতরের সমস্ত জিনিস জেনে আস্তে করে বেরিয়ে এসছেন। কারণ কারোর তো ওনার প্রকৃত মুখোশটা জানা দরকার ছিল, সেই কাজটা উনি করেছিলেন এবং বেরিয়ে এসে ওনার মুখোশটা ধীরে ধীরে খুলছিলেন। এটাই উনি সহ্য করতে পারছিলেন না, সেই জন্য আমরা অন ক্যামেরা দেখেছিলাম উনি ওই একজন সরকারি অফিসারকেও রীতিমতো থ্রেটনিং দিচ্ছেন যে যে অফিসে উনি চাকরি করেন সেই অফিসে ওনার দলের সংগঠনের ছেলেদের পাঠিয়ে দেবেন, যাতে ওই মহিলাকে শারীরিকভাবে নিগ্রহ করা যায়, ভয় দেখানো যায় এবং তাকে এইসব মানে ওনার বিপরীতে কথা বলা থেকে থামানো যায়। বুঝতে পারছো? তাহলে এটা হলো এক ধরনের থ্রেটনিং। এটা আমরা অনলাইন বসে বসে দেখেছি। এখন যদি উনি বলেন আমি বলেননি, আমি বলিনি, আমি করিনি, তা বললে তো হবে না। যাকে বলেছে সে অলরেডি সমস্ত জিনিস লিপিবদ্ধ, রেকর্ডিং অমুক তমুক করে রেখেছে। কাজে এসব মানে এখন আর কোনো কিছু ডিনাই করার কোনো পজিশনই নেই। কাজে এই যে ব্যাপারগুলো, এটা টিনাও দেখছিল, নিশ্চয়ই দেখছিল, আমরা দেখছিলাম, আমরা ফলো করছিলাম, টিনাও ফলো করছিল। এবং ও নিজে মুখে বলেছে যে বেশ কয়েকদিন ধরে অনেক মহিলা তো খোঁজ নিচ্ছিলই, যেহেতু আমরা দেখেছি ফ্ল্যাটটার নিচে হচ্ছে একটা মার্কেট আছে, দোকানপাট আছে, ঠিক আছে, এবং ফ্ল্যাটের মেইন গেটটা একটা কোলাপসিবল গেট থাকে, যেহেতু নিচে অনেক বহু লোক দোকানে আসবেই, সেই জন্য ফ্ল্যাটের জায়গাটা সেপারেট করাই থাকে। কিন্তু তবু যাতায়াতের পথে গ্রিলের গেট অনেক সময় খোলা থাকবে, আর লিফট অ্যাভেলেবেল, যে কেউ লিফটে উঠতে পারো, নামতে পারো। এখন ফ্ল্যাটে তুমি ঢুকতে পারবে না, সেখানে তালা চাবি দেওয়া থাকে, কিন্তু তুমি ফ্ল্যাটের বাইরে থেকেও তো চেঁচামেচি করতে পারবে। যাই হোক, সেটা কথা না। আর ওদের তো নিচে নামতেই হয় দোকানপাট করার জন্য, সেক্ষেত্রেও অনেক সময় একা থাকতে হয়। এবং টিনাকেও আমরা দেখেছি অনেক সময় ফ্ল্যাটে একা থাকতে দেখেছি 2-3 দিন, কিন্তু ইদানিংও থাকছিল না, এইসব কারণেই থাকছিল না, কাউকে না কাউকে ফ্যামিলি মেম্বারকে নিয়ে রোজ থাকছিল। কিন্তু তবু দেখো, ওদের ফ্যামিলি মেম্বারের মধ্যে সবাই মহিলা, 3 জনই মহিলা, 2 জন পুরুষ, আর একজন তো বাবা সবসময় অন ডিউটি থাকে, আর দাদা সে তো বাড়িতে বসে থাকবে না, তারও কাজ থাকে। তাহলে বাড়িতে থাকে কারা? মহিলারা থাকে। এইবার মহিলা কিছু মানে অপরিচিত মহিলা এসে দোকানপাটে খোঁজখবর চলছিল, নতুন ভাড়াটে সম্পর্কিত। সেক্ষেত্রে টিনা তবু ভেবে নিয়েছিল যে মহিলারা তো ঠিক আছে, মহিলার খোঁজ করছে, এতে কোনো বিপদের ব্যাপার নেই। কিন্তু ও যেটা বললো সেটা সত্যিই ভয়ের ব্যাপার, যে কিছুদিন যাবৎ কয়েকজন পুরুষও এসে খোঁজ করছে। তাহলে এইখানে হয়ে যায় তোমার ভয়ের ব্যাপার। কেন? তুমি দেখো, টিনা নিজে মুখে বলেছে যে যাকে জিজ্ঞাসা করছে তারা এসে আবার ওকে বলছে, দেখো ট্রুতে কথাবার্তা হবেই, যে কারোর সম্বন্ধে যদি আমাকে কারোর সম্বন্ধে জিজ্ঞাসা করো, এবার সে যদি আমাকে জেনে আমাকে সে জিজ্ঞাসা বলবে যে ভাই তোমার সম্বন্ধে অমুক লোক জিজ্ঞাসা করছিল, কি ব্যাপার গো? এই ব্যাপারটা হয়েছে ব্যাপার। এগুলো হচ্ছে একটা সিগনাল, মানে একটা হিন্টস। এই বিপদের শুরুতেই যদি তুমি বিপদের গুরুত্বটা না বুঝতে পারো, তাহলে কিন্তু বড় বিপদটাকেও আটকাতে পারবে না। বুঝতে পারছো আমি কি বলছি? তার সামনে আমাদের নমুনা আছে, বহু নমুনা আছে। যেমন একটা রিসেন্টলি যে ঘটনা ঘটলো, একটা মর্মান্তিক ঘটনা, এই যে তোমার আরজি করের যে এমডি স্টুডেন্ট, কিন্তু তোমার ভবিষ্যৎ ডাক্তার তো বটে, অলরেডি উনি ডাক্তার ছিলেন। যাই হোক, নাম এখানে নেওয়া যাবে না, সবাই আমরা তিলোত্তমা হিসেবে ওনাকে চিনছি। মেয়ের বয়সী মেয়ে, তবু আপনি করেই বলবো, আজ তার প্রাণ নেই। সত্যি মানে আমি এই কথাটা বলতে আমার বুক কাঁপে, কিন্তু আমি তবু তুলনাটা টানতে বাধ্য হলাম। দেখো ভাই, আজকে যে বিপর্যয়ের সম্মুখীন ওই ডাক্তারের ফ্যামিলি হলো, মহিলা ডাক্তারের ফ্যামিলি হলো, কোনো সময় কি একটু বিপদের হিন্স ওই মেয়েটি পায়নি? আমার মনে হয়, দেখো, যে মারা যায় বা যার মৃত্যু হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত খবর যেন মরে যায়, মানে সমস্ত কি বলবো,
পেছনে কি হয়েছিল, আদতে কি ঘটনা, সমস্ত ঘটনাই যেন তার সঙ্গে বিলীন হয়ে যায়। মানে আসল ঘটনাটা আমরা জানতে বুঝতেই পারি না, পরে যেটা পড়ে থাকে সেটা সমস্তই ধামা চাপা দিয়ে র্যাপিং করে আমাদের সামনে আসে। কাজে আমি সেটাই বলতে চাইছি, বিপদের শুরুতে যদি মানুষ বুঝতে পারে যে বিপদের সম্ভাবনা আছে, সেই মুহূর্তে তোমার যদি প্রিকশন তুমি না নাও, তাহলে কিন্তু এই রকম বিপদের মুখেই মানুষকে পড়তে হয়। আরে প্রাণ চলে গেল, সে তো চলে গেল, তার ফ্যামিলির অবস্থাটা ভাবো। তাহলে এই রকম যখন আমাদের সামনে নিদর্শনগুলো পড়ে রয়েছে, তাহলে টিনা কেন ভয় পাবে না? কেন ভয় পাবে না? ভয় পাবার থেকেও বড় কথা, ওকে এখানেই প্রিকশন নিতে হবে, শুরুতেই নিতে হবে, মাঝেও না শেষেও না। তবু বলবো অনেকটা দেরি করে ফেলেছে, আরও আগে করা উচিত ছিল। এই যখন থেকে কন্ট্রোভার্সি বাড়ছে, কন্ট্রোভার্সির মাধ্যমে এত খোঁজখবর নেওয়া হচ্ছে, ফ্ল্যাটের ও কোন ফ্ল্যাটে থাকে তার ডেমো দিচ্ছে অন্য চ্যানেল, কাজে সেই মুহূর্তে কিন্তু ওর ওইসব চ্যানেলের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত ছিল। যদিও বলা হচ্ছে এটা তোমার অনলাইনে দেওয়া ছিল, সবার সামনে মানে এটা ছিল, তবু তুমি বলতে পারো না এই দেখো অমুকের ফ্ল্যাট, এভাবে কিন্তু বলাটা কিন্তু খুবই মানে নিচু মানসিকতার পরিচয়। তাহলে এটাই তো হচ্ছিল, কারোর প্রাইভেসিটাকে পুরোপুরি পাবলিক করে দেওয়া হচ্ছিল, তাই তো? এইবার কি হয়েছে, সেই মুহূর্তে যদি ওই ব্যাপারগুলোর স্টেপ নিত যে আমার বাড়ি আমার ঘর, আমি অলরেডি সেটাকে নিয়ে নিয়েছি, তারপরেও কেন এই জিনিসগুলো অন্যের চ্যানেলে রয়েছে, ঠিক আছে? যাই হোক, কিছু তো ও করতে পারতো, তখন করেনি, কিন্তু এখন ওর মনে হয়েছে এটা করা উচিত, এবং এখানে আমাদেরও সহমত আছে। হ্যাঁ, ইট ইজ দ্য রাইট টাইম টু ডু সামথিং। হ্যাঁ, কিছু তো করতেই হবে, কিছু স্টেপ নিতেই হবে। এবং আমি তো বলবো, আমি পার্সোনালি বলবো, স্টেপ ও কী নেবে, কী নিয়েছে সে তো পরের কথা। আমি তো বলবো, আজ টিনার যদি কিছু হয় বা টিনার যদি কিছু হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যেন ডাইরেক্ট গিয়ে ওই অপদার্থ স্বামীটাকে ধরা হয়, এবং সেই সমস্ত লোকজনকে তাতাচ্ছে, তার ইন্ধনেই সমস্ত কিছু হচ্ছে। এটা কিন্তু তোমরা জেনে বুঝে রাখো, আমার সঙ্গে সবাই সহমত হবে, এবং এটাই ধ্রুব সত্য। কেউ এত বাড়তে পারে না যদি তার হাজব্যান্ড, সো কল্ড হাজব্যান্ড বলতে ঘৃণা লাগে, সো কল্ড হাজব্যান্ড এই জিনিসটা বন্ধ করে দিত। তার এতটুকু মনে মানে কুণ্ঠা আসে না যে একটা মহিলাকে আমি ডে বাই ডে মলেস্ট করে যাচ্ছি, নিজে তো করছি, সঙ্গে অন্যান্য ক্রিয়েটারদের দিয়ে করাচ্ছি। যাই হোক, তারপরেই দেখলাম সমস্ত জিনিস গুছিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি করে, বৃষ্টি নেমেছিল তার জন্য খানিকটা লেট হয়েছে। তারপরে গাছগুলোর চিন্তা করেছিল যে হয়তো কবে আসতে পারবে, এখন গাছগুলোকে দেখলো অন্য লোক গাছ ছাদে রেখেছে, তাতে জলটা পাবে বৃষ্টির সময়। হ্যাঁ, ছাওয়ায় রেখেছে যাতে বেশি রোদ না পেতে পারে, অ্যাটলিস্ট বৃষ্টির জলটা তো পাবে, সেই জন্য ছাদের ওপর রেখে দিয়েছে। রেখে এবার যা যা ফ্রিজের সমস্ত জিনিস প্যাক করেছে, করে এবার বৌদিকে নিয়ে ও বেরিয়ে এসছে। বেরিয়ে এসে বাড়িতে এসে আমার তো মনে হলো সারা রাস্তা যতই মুখে হাসিটা বজায় রাখুক, ও খুবই টেনসড ছিল, এবং যতক্ষণ না বাড়িতে এসে বৌদিকে বাড়িতে ঢোকাতে পারছিল, ওর টেনশনটা ওর সঙ্গেই ছিল, ঠিক আছে? তারপরে খাওয়া দাওয়া গুলি মারো, বৌদি খেয়েছে, বৌদি বুঝতে পারছে না ব্যাপারটা যে কী হতে পারে, যেটা কিনা টিনা বুঝতে পারছে, কারণ টিনা তো ওই ফ্যামিলির সঙ্গে 5টা বছর কাটিয়ে এসছে না, কাজে ওদের হিংস্রতাটা ও বুঝতে পারছে। ওর অ্যাজ ইফ মনে হচ্ছে যেন ও সেই 17ই আগস্ট রাতটা ওর মনের মধ্যে ফুটে উঠছে যে কী হতে পারে, কী হতে পারে, এইভাবে বাঁচতে হবে, এইভাবে বেঁচে আমার বৌদিকে বাঁচাতে হবে, মনে হচ্ছিল, দেখে মনে হচ্ছিল রে ভাই। তারপরে তো নিজে মুখেই বললো যে নিজের ওপর ওর কোনো ভয় নেই, ও চাইছিল বৌদিকে সেফ জায়গায় পৌঁছে দিতে। কিন্তু আমরা তো ওরও সেফটি চাই, এবং তার জন্য অলরেডি স্টেপ নেবে বা নিয়ে ফেলেছে, সেটা ওর মুখেই আমরা শুনবো, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে যে এই দিনটা ওর জীবনে এলো কেন না, ওই বেচারাম হচ্ছে এর জন্য দায়ী, ওর জন্যই এতবার বাড়ছে টোটাল ইউটিউব। আজকাল ক্রিমিনালেরও বোধহয় এত বড় শাস্তি পায় না, যেটা কিনা টিনা বসে বসে পাচ্ছে। কি না একটা চ্যাট করেছিল, আমাকে একজন কোয়েশ্চেন করেছিলেন আমার ভিউয়ার্স, যে কেন টিনা কি একজন খুনি আসামির থেকেও এত বড় অপরাধী যে তাকে ক্ষমা করা যায় না? ভাই আমি বলেছিলাম তাকে যে এটা ভাই ইউটিউব, কারণ ইউটিউব এমন একটা জায়গা, তোমার ছোট থেকে ছোট ক্লু বা ছোট কন্টেন্ট যদি তুমি পেয়ে যাও, যেটা থেকে তুমি প্রচুর প্রচুর রেভিনিউ ইনকাম করতে পারবে, তাহলে তাকে কে ছাড়বে? এটাই হয়েছে। আর সেখানে যখন সেলার হচ্ছে তার সোকল্ড হাজবেন্ড, তাহলে সে ছেড়ে দেবে? একজন এত বড় একটা বিক্রির আমি কন্টেন্ট পেয়েছি, যাকে ভাঙিয়ে ভাঙিয়ে আমি ডে বাই ডে আমি ব্যাংকে টাকা ঢোকাতে পারবো, আমার প্রতিদিনের খাবার জোগাড় হবে, রেস্টুরেন্টে গিয়ে পার্টি করার মতো টাকা আমি জোগাড় করতে পারবো, তারপর আমি সেই টাকাতেই বসে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আদর আপ্যায়ন করতে পারবো, তাহলে সেটাকে আমি ছেড়ে কেন দেবো? এটাই হয়েছে ব্যাপার। এটা যদি ইউটিউব না হতো না, তাহলে এতটাও বাড়াবাড়ি হতো না। যাই হোক, ইউটিউব হয়েছে বলেই আজকে এই ঘটনাগুলো আমাদের সামনে উদাহরণস্বরূপ থেকে যাচ্ছে। হ্যাঁ, কাজেই যেটা কিনা হসপিটালে আরজি করে হলো,
সেই ঘটনার থেকে সবাই প্রিকশন নাও। আমার এটাকে নিয়ে ভিডিও করার এতটুকু ইচ্ছে নেই, বিশ্বাস করো ইচ্ছে নেই, কারণ সংবাদ মাধ্যম যথেষ্ট দেখাচ্ছে। প্রতিটা হসপিটালে এরকম ইনসিডেন্ট হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, অনেকবার আমরা মুম্বাইয়ে দেখেছি, কলকাতায় দেখলাম, আরও কোথায় কোথায় দেখেছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এইসব আমরা দেখেছি ইনসিডেন্ট, হ্যাঁ, প্রচুর জায়গায়। তবু মানুষ তার থেকে শিক্ষা নেয় না যে সবই তো মেয়েদের ওপর দিয়ে যায়, তাহলে মেয়েদের সবসময় যেন একটা ঝুন্ড বানিয়ে চলতে হবে, মানে দলে থাকো ভাই, একা থেকো না, তাহলে তোমার মাথায় বিপদ অবশ্যম্ভাবী। এটাই তো এখন বলতে কইতে হবে আমাদের, তাই না? একজন মেয়ের মা হয়ে আর কী বা বলতে পারি বলো? আমার তো এটাই বলতে ইচ্ছা করে, সবসময় লোকের সঙ্গে থাকবি, একা একা থাকবি না। যাই হোক, যার মেয়ে গেছে সেই বুঝছে, আর যে মেয়েটার উপর দিয়ে অত্যাচার হয়েছে সেই জানে যে কতটা নৃশংসতার মধ্যে মেয়েটা লড়াই করে ডাক্তারিটা পাশ করে ডাক্তারিটা পড়তে গিয়ে প্র্যাকটিস করতে গেছিলো, মানুষের সেবা করতে গেছিলো, সেই মানুষ তাকে আজকে বাঁচার অবকাশটাই দিল না। যাই হোক, টিনার সঙ্গে আছি, টিনার পাশে আছি, এবং টিনার এই রকম পরিস্থিতিতেই যাতে ওকে না পড়তে হয় তার জন্য আমি সমস্ত ভিউয়ারকে ডাক দিচ্ছি, প্লিজ তোমরা সোচ্চার হও। আজকে আমরা দেখেছি ভিউয়ার্সদের কীভাবে সোচ্চার হতে একটা লাইভে, আমি না বলে পারলাম না। সত্যি হ্যাটস অফ, আমি দেখেছি, আমার মতো অনেকেই দেখেছে। আমরা ওখানে যাওয়ার প্রয়োজনই অনুভব করিনি, কারণ ভিউয়ার্সরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল সেই লাইভে। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এই ভিডিও রেট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।